সেন্ট্রাল উইমেন্স কলেজের সুপ্রিয় আমার শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের কলেজ ক্যাম্পাস এবং তোমাদের ক্লাসরুমটা তোমরা খুব মিস করছো, আমি জানি। আমি খুব আশাবাদী যে খুব শীঘ্রই আমরা আমাদের সেই প্রিয় ক্যাম্পাসে আবার ফিরে যেতে পারবো। তোমাদের কলকাকলিতে মুখরিত হবে আমাদের সেই প্রিয় ক্যাম্পাস। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন তোমাদের বায়োলজির সেকেন্ড পেপারের অধ্যায় 6 চ্যাপ্টার 6-এর এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড এক্সক্রিশনের অসমোরেগুলেশন এই টপিকটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু কাগজ কলম খাতা নিয়ে তোমরা যদি একটু বসো তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আমি আলোচনার সুবিধার্থে তোমাদের রেচনতন্ত্রের কিছু বিষয় নিয়ে আমি প্রথমে একটু সাধারণ আলোচনায় যাব, কারণ এই আলোচনাগুলো ইতিমধ্যে তোমাদের ক্লাসরুমে করা হয়েছে। এই টপিকের আলোচনার সুবিধার্থে আমি তোমাদেরকে এই টপিকের কিছু চিত্র এবং সেই চিত্রের সাথে সংশ্লিষ্ট যে লেবেলিংগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখাবো, এবং তারপরে আমরা অসমো রেগুলেশন যে টপিকটা আছে এই টপিকে আমরা সরাসরি চলে যাব। তো তোমরা তাহলে এই চিত্রটা দেখো। তোমাদের যে এক্সক্রিটরি সিস্টেমটা আছে, তোমরা জানো যে এক্সক্রিটরি সিস্টেমের দুটো কিডনি থাকে। আমাদের হাতের ডান পাশে হচ্ছে লেফট কিডনি আর ডান পাশে হচ্ছে রাইট কিডনি। তোমরা জানো যে রক্ত সংবহনতন্ত্রের ডরসাল অ্যাওর্টা যখন কিডনির ভিতরে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলি রেনাল আর্টারি। এই রেনাল আর্টারি এবং কিছু স্নায়ু কিডনির ভিতরে প্রবেশ করে, কারণ তোমরা জানো যে কিডনির দুটো ভাগ আছে, বাইরের অংশটা উত্তল, ভেতরের অংশটা অবতল। অবতল অংশের এই ভাঁজগুলোকে হাইলাম বা হাইলাস বলে এক বচনে। তো তোমরা এগুলো জানো, আমি তারপরেও একটু সামান্য তোমাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি। এখন এই কিডনি থেকে বের হবে, দেখো দুই পাশে দুটো কিডনি থেকে আমাদের দুটো ইউরেটার বের হয়, এবং ইউরেটার দুটো আমাদের ইউরিনারি ব্লাডার, দ্যাট ইজ মূত্রথলিতে এসে শেষ হয়, এবং মূত্র নালিকা অর্থাৎ ইউরেথ্রা পথে মূত্রটা ইউরিনটা দেহের বাইরে নিষ্কাশিত হয়। তবে এই ইউরেথ্রা কিন্তু পুরুষ এবং স্ত্রী প্রাণীর ক্ষেত্রে আলাদা। এগুলো তোমরা ক্লাসে জেনেছো, আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো না। এরপরে আমরা একটা দেখাবো যে এই কিডনিটাকে যদি আমি লম্বচ্ছেদ করি তাহলে তোমরা জানো যে লম্বচ্ছেদ করলে দুটো অংশ আমরা দেখতে পাই, বাইরের অংশটা কর্ডেক্স, ভেতরের অংশটা মেডুলা। মেডুলাতে কতগুলো 8 থেকে 15টি রেনাল পিরামিড থাকে, এবং এগুলো ত্রিকোণাকার। এবং এই রেনাল পিরামিডের শীর্ষকে আমরা বলি প্যাপিলা। এই প্যাপিলাগুলো মেজর ক্যালিক্স, প্রথমে মাইনর ক্যালিক্স, তারপরে মেজর ক্যালিক্স হয়ে আমাদের পেলভিসে এসে শেষ হয়, এবং ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে এসে ইউরিনটা জমা হয়। আমাদের এই যে বৃক্কের যে লম্বচ্ছেদ, এটা আমরা ক্লাসে ভালো করে পড়েছি, এবং এই লম্বচ্ছেদ বর্ণনা, কিডনির বর্ণনা আমরা খুব ভালোভাবে শিখেছি, কাজে আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনায় যাব না। তো এই এক একটা বৃক্ককে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এক একটা বৃক্কের ভেতরে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তোমরা জানো তাহলে দুটো কিডনিতে আমাদের 20 থেকে 24 লক্ষ নেফ্রন থাকে। এই নেফ্রনের গঠনটিও তোমরা কিন্তু পড়েছো, তবুও আমি একটু তোমাদের সাথে জাস্ট একটু রিভিউ করছি। সেটা হচ্ছে যে আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা নেফ্রন, এই নেফ্রনের দুটো অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসেল বা আমরা বলি মালপিজিয়ান রেনাল কর্পাসেল বা মালপিজিয়ান বডি, আর এই অংশটাকে আমরা বলি হচ্ছে রেনাল টিউবুল বা মালপিজিয়ান নালিকা বা বৃক্কীয় নালিকা। এই রেনাল কর্পাসেলের আবার দুটো অংশ তোমরা জানো, একটাকে আমরা বলি হচ্ছে গ্লোমেরুলাস, আর একটা অংশ হচ্ছে বোমেন্স ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল বলে। তোমরা জানো যে রেনাল আর্টারি যখন বৃক্কের ভিতরে প্রবেশ করে তখন সেটা আবার 10 থেকে 12 লক্ষ ভাগে ভাগ হয়, যার এক একটা ভাগকে আমরা বলি অ্যাফারেন্ট আর্টারিয়ল। এই অ্যাফারেন্ট আর্টারিয়ল যখন বোমেন্স ক্যাপসুলের কাপের ভিতরে প্রবেশ করে তখন প্রায় 50 থেকে 60টা শাখায় বিভক্ত হয়, এটাকে আমরা বলছি গ্লোমেরুলাস। তারপরে এই শাখাগুলো আবার একসাথে হয়ে
বৃক্কের গহ্বর থেকে বেরিয়ে আসে, তখন এটাকে আমরা বলি ইফারেন্ট আর্টারিয়াল। এরপরে তোমরা এগুলো বিস্তারিত জানো যে বোমেন্স ক্যাপসুল বা রেনাল ক্যাপসুলের দুটো প্রাচীর আছে, বাইরেটাকে বলা হয় প্যারেটাল লেয়ার, ভেতরটাকে বলা হয় ভিসেরাল লেয়ার। এই প্যারেটাল এবং ভিসেরাল লেয়ারের মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে আমরা বলি ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলার স্পেস, এই ক্যাপসুলার স্পেসের ভেতরে কিন্তু গ্লোমেরুলার যে তরলটা আসে এটা পরিস্থিত হয়ে এখানে জমা থাকে। বাইরের লেয়ারটাকে বলা হয় প্যারেটাল লেয়ার, ভেতরটাকে বলা হয় ভিসেরাল লেয়ার। প্যারেটাল লেয়ারটা কিন্তু আয়সাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম নির্মিত টিস্যু দ্বারা গঠিত, আর ভেতরে যে কোষগুলো থাকে এগুলোকে আমরা বলি পোডোসাইট কোষ। পোডোসাইট কোষ, এই পোডোসাইট কোষগুলো ক্ষণপথের মতো অংশ থাকে, প্রবর্ধিত অংশ থাকে, এগুলোকে বলা হয় পেডিসেল। এই পেডিসেলের দুটো পেডিসেলের মাঝখানে যে ছিদ্রটা থাকে এটাকে বলা হয় ফিল্টারিং স্লিট। এই ফিল্টারিং স্লিটের মাধ্যমেই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা এসে এই ক্যাপসুলার স্পেসে জমা হয়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো অংশটাকে আমরা বলি মালপিজিয়ান নালিকা বলা হয়। এই মালপিজিয়ান নালিকা বা রেনাল টিউবুল বলা হয়। এর চারটা অংশ তোমরা দেখতে পাচ্ছ। এই অংশটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এই অংশটা হচ্ছে লুপ অফ হেনলি ইউ আকৃতির। আর এই অংশটাকে বলা হয় ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এই অংশটাকে বলা হয় কালেক্টিং টিউবুল। তো এই অংশটা আমি সংক্ষেপে বললাম। তো কেন বললাম, কারণ আমার আলোচনার সুবিধার্থে এই অংশটা প্রয়োজন হবে। আমরা সরাসরি এখন চলে যাই অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন কি, মানে আমার ফেসে দেখাবা। হ্যাঁ, দেখাই দিছি। অসমো রেগুলেশন কি আমরা সবাই জানি। অসমো রেগুলেশনটা হচ্ছে দেহকোষের অন্তঃপরিবেশ ও বহিঃপরিবেশের মধ্যে অবিশ্রবণিক চাপের সমতাকে বলা হয় অসমো রেগুলেশন। অর্থাৎ পানি এবং সোডিয়াম ও অন্যান্য যে আয়নগুলো আছে এই আয়নের ভারসাম্য রক্ষা করাই হচ্ছে অসমো রেগুলেশন। তাহলে আমরা বুঝলাম যে আমাদের কোষের যে অন্তঃপরিবেশ আছে এবং কোষের যে বাইরের পরিবেশ আছে, এই পরিবেশের মধ্যে অবিশ্রবণিক চাপের যে সমতা সেটাই হচ্ছে অসমো রেগুলেশন। এখন এই অসমো রেগুলেশনটা বুঝতে হলে আমরা একটু সাধারণ আলোচনায় একটু যাব। আমি যদি তোমাদের বলি যে তোমরা অরেঞ্জ জুস তৈরি করো, তাহলে অরেঞ্জ জুস তৈরি করতে গেলে তোমরা জানো যে অরেঞ্জ লাগবে এবং পানি লাগবে। তো তোমরা জগের ভিতরে পানি নিলে এবং অরেঞ্জ নিয়ে এসে জুস তৈরি করলে। জুস তৈরি করলে আমি বললাম যে জুসটা ঘন হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে জুসের ভিতরে তাহলে পানির পরিমাণটা কম হয়েছে। আর যদি বলি যে জুসটা পাতলা হয়েছে, কম ঘন হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে জুসের ভিতরে পানির পরিমাণটা বেশি হয়েছে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাদের, যে যখন জগের ভেতরে তোমরা পানির পরিমাণটা বেশি দিচ্ছ, তার মানে পানির পরিমাণটা বেড়ে যাচ্ছে। পানির পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে আয়তনটা বেড়ে যায়। আয়তনটা বেড়ে গেলে কিন্তু জুসের ঘনত্বটা কমে যাচ্ছে। এটা আমরা খুব সাধারণভাবে সবাই বুঝতে পারি। ঠিক একই ঘটনাটা আমাদের এই অসমো রেগুলেশনের ক্ষেত্রেও ঘটবে। তো অসমো রেগুলেশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। তাহলে হোমিওস্ট্যাসিসটা কি এটা আমাদের একটু জানতে হবে। তো হোমিওস্ট্যাসিসটা হচ্ছে এই যে আমরা দেখো সবসময় আমাদের পানির পরিমাণ গ্রহণ করতে হয়, আমরা সবাই বলি 2 থেকে 3 লিটার। স্বাভাবিক অবস্থায় আমাদের 2 থেকে 3 লিটার পানি 24 ঘন্টায় খেতে হয়। কিন্তু আমরা কি সবসময় পানিটা ভেবে খাই না। কখনো পানিটা বেশি খেতে হয় খাই আমরা, কখনো পানিটা কম খাই। তাহলে এই যে পানি বেশি খাই বা পানি কম খাই, হ্যাঁ, কিন্তু আমাদের কোষে যতটুকু পানির ধারণ ক্ষমতা আছে ঠিক ততটুকু পানি আমাদের কোষের ভিতরে থাকবে। আর বাকিটা যদি বেশি থাকে তাহলে বাকিটা দেহ থেকে বেরিয়ে যাবে। আর যদি কম হয় তাহলে বেশি পানি রিঅ্যাবজর্পশন করে আমাদের কিডনি কিন্তু সেই কাজটা করে থাকে। তো সুতরাং এই যে অপ্রয়োজনীয় বস্তু যদি আমাদের প্রয়োজনের বেশি কোনো বস্তু যদি আমাদের বা পানি যদি বা তরল যদি আমাদের দেহ থাকে, সেই দেহ থেকে সেই অপ্রয়োজনীয় অংশটি বের করে দিয়ে কিডনির যে অভ্যন্তরীণ পরিবেশকে স্থিতি অবস্থায় রাখে, এটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। আমরা একটু তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে এতক্ষণে বললাম সেই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি এভাবে। তোমরা একটু খেয়াল করো।
প্রিয় ছাত্রীরা, তোমরা দেখো আমি এখানে 4টা ওয়ার্ড লিখেছি, বায়োলজিক্যাল ওয়ার্ড। দেখো, একটা হচ্ছে ডাইউরেসিস, একটা হচ্ছে অ্যান্টি ডাইউরেসিস, একটা হচ্ছে হাইপারটোনিক ইউরিন, আর একটা হচ্ছে হাইপোটোনিক ইউরিন। আমাদের অসমোসিসটা বুঝতে হলে আমাদের এই 4টা ওয়ার্ড ভালো করে বুঝতে হবে। প্রথমে আমরা যদি আসি যে ডাইউরেসিস কথাটার মানে কি। ডাইউরেসিস মানে হচ্ছে প্রচুর মূত্র তৈরি হওয়া। ডাইউরেসিস মানে প্রচুর মূত্র তৈরি হওয়া। প্রচুর মূত্র তৈরি হওয়া মানে কম ঘন মূত্র তৈরি হওয়া, অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণে পানি থাকবে। তোমাদের আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, আমি সেটা আবারও ক্লিয়ার করব। অ্যান্টিডাইউরেসিস মানে হচ্ছে কম মূত্র তৈরি করা, অর্থাৎ বেশি ঘন মূত্র তৈরি হবে, অর্থাৎ মূত্রে পানির পরিমাণ কম থাকবে। আর হাইপারটোনিক ইউরিন, হাইপারটোনিক ইউরিন মানে হচ্ছে মূত্রে পানি কম থাকলে আমরা বলি হাইপারটোনিক ইউরিন। আর হাইপোটোনিক ইউরিন মানে হচ্ছে মূত্রে পানি বেশি থাকলে। আমরা হাইপার কথাটা বলি কেন? হাইপার মানে বেশি, হাইপার মানে বেশি। এখন কি বেশি, কি বেশি সেটা বুঝতে হবে। মূত্রে পানি কম, পানি কম মানে কি? পানি কম মানে হচ্ছে মূত্রের উপাদানগুলো বেশি থাকবে। আর হাইপোটোনিক মানে হাইপোটোনিক কম, তার মানে মূত্রে পানি বেশি থাকলে মূত্রের অন্যান্য উপাদানগুলো কম থাকবে। তাহলে আমরা এই 4টা ওয়ার্ড একটু ভালো করে বুঝবো। একটা ডাইউরেসিস, একটা অ্যান্টিডাইউরেসিস, একটা হাইপারটোনিক ইউরিন, আর একটা হচ্ছে হাইপোটোনিক ইউরিন। তোমরা এবার এই চিত্রটার দিকে খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চিত্রটা তোমরা একটু দেখো, প্রবাহ চিত্রটা দেখো। আমাদের বায়োলজিতে কিন্তু চিত্র এবং প্রবাহ চিত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যেটা বর্ণনা করে বলতে পারি না, অনেক বিস্তারিত বলতে হয়, আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে সেটা খুব সংক্ষেপে আলোচনা করতে পারি। যেমন তোমাদের যে আমি জুসের কথা কিছুক্ষণ আগে বললাম, জুস তৈরি করার ব্যাপারটা বললাম, তোমরা এখন এটার সাথে একটু মিলিয়ে দেখো। পানির পরিমাণ যদি মূত্রে বেশি হয়, পানির পরিমাণ যদি মূত্রে কম হয়, একটু দেখো আমি অ্যারো মার্ক দিয়েছি, তার মানে কম বুঝিয়েছি। পানির পরিমাণ যদি কম হয় তাহলে মূত্রের আয়তনটা কমে যায়। আর যদি মূত্রের আয়তন কমে যায় তাহলে মূত্রের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পাবে। মূত্রের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তখন এই ইউরিনকে আমরা বলি অ্যান্টিডাইউরেসিস ইউরিন। আবারও বলি অ্যান্টিডাইউরেসিস ইউরিন, অর্থাৎ বেশি ঘন মূত্র তৈরি হবে। আমি তোমাদেরকে বিষয়টি আবারও একটু বোঝাচ্ছি। পানির পরিমাণ কম, অর্থাৎ জুসে যদি তুমি পানির পরিমাণ কম দাও তাহলে তোমার জুসে কি হবে? আয়তনটা কমে যাবে। ঠিক তেমনি মূত্রের আয়তনটা কমে যাবে। মূত্রের আয়তন যদি কমে যায় তাহলে মূত্রের উপাদানগুলোর ঘনত্ব তাহলে কি হবে? বেড়ে যাবে। আর ঘনত্ব বেড়ে গেলে এটাকে আমরা বলি অ্যান্টিডাইউরেসিস ইউরিন। এবার তুমি এদিকে দেখো, এই পাশের ফ্লো চার্টটা তোমরা একটু দেখো যে মূত্রে পানির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হয়? মূত্রে পানির পরিমাণ বেড়ে যায়, তার মানে তুমি যখন জুসটা তৈরি করেছো পানি বেশি দিয়ে ফেলছো। পানি যদি বেশি দাও তাহলে জগের বেশি জায়গা দখল করবে, তার মানে মূত্রের আয়তনটা বেড়ে যাবে। মূত্রের আয়তনটা যদি বেড়ে যায় তাহলে মূত্রের ঘনত্ব কিন্তু কমে যাবে, হ্যাঁ, এবং তখন কিন্তু কম ঘন মূত্র তৈরি হবে। তখন এই মূত্রকে আমরা বলি ডাইউরেসিস ইউরিন। তাহলে আমরা বুঝলাম ডাইউরেসিস ইউরিন কাকে বলে আর অ্যান্টিডাইউরেসিস ইউরিন কাকে বলে। এবার আমরা দেখব যে কিভাবে আমাদের এই বৃক্ক কিভাবে এই ইউরিনেশনটাকে কন্ট্রোল করে। আমি তোমাদের প্রথমে বুঝিয়েছি হোমিওস্টেসিসটা কি। তাহলে হোমিওস্টেসিসটা হলো যে আমাদের দেহের অভ্যন্তরে তরল এবং অন্যান্য পদার্থের স্থিতি অবস্থা বজায় রাখার যে প্রক্রিয়া সেটা হচ্ছে হোমিওস্টেসিস। এই হোমিওস্টেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের একটা হরমোন হেল্প করে। এই হরমোনটার নাম হচ্ছে ADH, দ্যাট ইজ অ্যান্টিডাইউরেটিক হরমোন। এটার আর একটা নাম আছে, এটাকে বলা হয় ভেসোপ্রেসিন হরমোন। কি হরমোন? ভেসোপ্রেসিন হরমোন, বা এটা আর একটা নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন, যেটা সংক্ষেপে আমরা বলি ADH। আমাদের তোমরা নবম দশম শ্রেণীতে মানুষের ব্রেন নিয়ে তোমরা পড়েছো, আমরাও পড়াবো। আমাদের এটা অষ্টম অধ্যায়ের পড়াশোনা, আমরা তখন আমাদের মস্তিষ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমি যেটুকু বলতে চাই, আমাদের ব্রেনের 3টা অংশ, ফোর ব্রেন, মিড ব্রেন
অ্যান্ড হাইন্ড ব্রেন, যেটা বায়োলজিক্যাল টার্ম হচ্ছে প্রোসেনসেফানল, মেসেনসেফানল এবং রম্বেনসেফানল। আমাদের যে আমাদের যে ব্রেন, অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন বা আমরা বলি প্রোসেনসেফানল, সেই প্রোসেনসেফানলের আবার তিনটা অংশ আছে। একটা হচ্ছে সেরিব্রাম, একটা হচ্ছে থ্যালামাস, আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। খেয়াল করো, যখনই আমাদের বডিতে পানির ভারসাম্য বিঘ্নিত হয়েছে, অর্থাৎ পানি বেশি হয়েছে বা কম হয়েছে, তখন হাইপোথ্যালামাসে কিছু অসমো রিসেপ্টর থাকে। অসমো রিসেপ্টরটা যদি এভাবে আমরা বলি আমাদের বুঝতে সুবিধা হবে। যখন তুমি কোনো মার্কেটে যাও, দেখবে যে মার্কেটে যাওয়ার সাথে সাথে তোমার গেটটা খুলে যায়, কারণ সেখানে কিছু রিসেপ্টরের মতো কিছু অংশ থাকে যেটা তোমাকে বুঝতে পারে, সেন্সর বলে, ওই সেন্সর থাকে, সেন্সর বুঝতে পারে, তখন দরজাটা অটোমেটিক খুলে যায়, ঠিক না? ঠিক সেরকম আমাদের হাইপোথ্যালামাসে অসমো রিসেপ্টর থাকে। এই অসমো রিসেপ্টর গুলো সেই মেসেজটা পায়, বুঝতে পারে যে আমাদের বডিতে তরল পদার্থের ভারসাম্য বিঘ্নিত হয়েছে। তখন কি হয়, হাইপোথ্যালামাস থেকে এই হরমোনটা, যেটাকে আমরা বললাম অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন হরমোন, এই হরমোনটা তখন সেক্রেশন হয়। এই হরমোনটা তখন হাইপোথ্যালামাস থেকে আমাদের যে নিউরন আছে, নিউরনের অ্যাকসন হয়ে আমাদের যে পিটুইটারি গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থির পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের এখানে এসে জমা হয়, এবং সেখান থেকে আবার এডিএইচ হরমোনটা আমাদের যে নালিকাটা আমরা দেখলাম, রেনাল টিউবুলের যে নালিকাটা আমরা দেখতে পেলাম, তোমরা এখানে দেখো, এই রেনাল টিউবুলের চলে আসে এই হরমোনটা। চলে আসলে সেই নালিকাটার যে আমাদের নালিকার প্রাচীরের যে ভেদ্যতা, সেই ভেদ্যতা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের এই হরমোনটি নিয়ন্ত্রণ করে। আমি তোমাদের সুবিধার্থে আবারও এটা রিপিট করছি, সেটা হচ্ছে যে যখন আমাদের রক্তে পানির পরিমাণ বেড়ে যায় বা কমে যায়, তখন এডিএইচ হরমোন ক্ষরণ হয়। এই এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোনটা ক্ষরিত হয় আমাদের অগ্র মস্তিষ্কের, দ্যাট ইজ ফোর ব্রেন বা প্রোসেনসেফানলের হাইপোথ্যালামাসের থেকে। এই হাইপোথ্যালামাসে কিছু অসমো রিসেপ্টর কোষ আছে, রিসেপ্টর অর্থাৎ তোমাদের যেটা বললাম সেন্সরের মতো কাজ করে। এরা বুঝতে পারে যে আমাদের বডিতে দেহতরলের ভারসাম্যহীনতা হয়েছে, তখন আমাদের এই হরমোনটা সিক্রেশন হয়। এই হরমোনটা নিউরনের অ্যাকসন হয়ে আমাদের পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে আসে, এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এই হরমোনটা আমাদের যে রেনাল যে টিউবুল আছে, এই টিউবুলে চলে আসতে পারে। সে কি করে, এই নালিকাগুলোর ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি পানি বেশি খাই, তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে কাজ করে? আমরা যদি পানি কম খাই, সেক্ষেত্রে এই রেনাল টিউবুলগুলো কিভাবে কাজ করে, আমি এটা তোমাদের এখন দেখাবো। একটু খেয়াল করো আমার শিক্ষার্থীরা, আমি যেটা তোমাদের আগেই বলেছি সেটা হলো, দেখো যে দেহে যদি পানির পরিমাণটা বেড়ে যায়, তোমরা একটু খেয়াল করো, দেহে যদি পানির পরিমাণটা বেড়ে যায় তাহলে কি হবে, রক্তের আয়তনটা বেড়ে যাবে। আমি আরো চিহ্ন দিয়ে বুঝেছি উপরের দিকে, দ্যাট ইজ বেড়ে গেল, আয়তনটা বেড়ে যাবে। যদি আয়তনটা বেড়ে যায় তাহলে কি হবে, আয়তনটা বেড়ে গেলে কি হবে, রক্তের আয়তনটা বেড়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে পানির পুনঃশোষণ, এরো চিহ্ন নিচের দিকে দেওয়া হয়েছে, তার মানে পুনঃশোষণ কমে যাবে। কেন কমে যাবে, তোমাদের আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে এই যে হরমোনটা যদি পানির পরিমাণটা বেড়ে যায়, তখন এই অসমো রিসেপ্টর কোষগুলো খুব বেশি পরিমাণে উদ্দীপ্ত হবে না, ফলে অল্প পরিমাণে এডিএইচ হরমোন ক্ষরণ হবে। ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এই হরমোনটা তখন কি করবে, বেশি বেশি পানি পুনঃশোষণ না করে কম কম পানি পুনঃশোষণ করবে। ফলে কি হবে, ফলে মূত্রের সাথে বেশি পরিমাণে পানি চলে যাবে, চলে যেয়ে দেহে কি হবে, পানির স্বাভাবিক পরিমাণটা বজায় থাকবে। আবার যদি উল্টাটা হয়, যদি আমি দেহে পানির পরিমাণ বেড়ে না গিয়ে যদি কম খায়, অর্থাৎ পানি যেমন এখন রোজার সময়, এখন আমরা পানি কম খাই, যদি ধরো পানির পরিমাণ কমে যায় বা আমরা যদি কোথাও বেড়াতে যাই, সেক্ষেত্রে আমাদের পানি খাওয়া কম হয়, তো আমি যদি পানির পরিমাণটা দেখো, পানির পরিমাণ যদি আমি কম খাই,
তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে রক্তের আয়তনটাও কমে যাবে। পানির পরিমাণটা যখন কমে যাবে, রক্তের আয়তনটা কমে যাবে, তখন পানির পুনঃশোষণটা বেড়ে যাবে। তাহলে পুনঃশোষণটা বাড়বে কেন? যেটা আমি তোমাদের এখানে দেখালাম, যে তখন অসমো রিসেপ্টর কোষগুলো খুব বেশি পরিমাণে উদ্দীপ্ত হওয়ার কারণে খুব বেশি পরিমাণে এডিএইচ হরমোন ক্ষরণ হবে। এই হরমোনটা তখন নিউরনের একজন হয়ে পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ড হয়ে আমাদের এই যে নালিকাগুলো দেখালাম, এই নালিকাগুলোতে স্পেশালি কালেক্টিং টিউবুলের যে ভেদ্যতা সেটা বাড়িয়ে দেবে। দ্যাট ইজ বেশি বেশি পানি পুনঃশোষিত হয়ে আবারও রক্তে ফিরে যাবে। ফলে কি হবে? দেহে পানির পরিমাণ স্বাভাবিক থাকবে। তাহলে এই বিষয়টিকে যদি আমি একটু তোমাদের অ্যারো মার্ক দিয়ে বুঝাই তাহলে বোধহয় সুবিধা হবে। তোমরা এই চিত্রটা একটু দেখো, ফ্লোচার্টটা একটু দেখো, যে WI তে বুঝিয়েছি আমি ওয়াটার ইনটেক। আমি ওয়াটার ইনটেক কি করলাম? বেশি করলাম। আমি যদি ওয়াটার ইনটেক বেশি করি তাহলে এডিএইচ হরমোন ক্ষরণটা কি হবে? কম হবে, কমে যাবে। কমে গেলে তখন কি হবে? পানি পুনঃশোষণ কম হবে। পানি পুনঃশোষণ যদি কম হয় তাহলে হাইপোটোনিক ইউরিন তৈরি হবে। তার মানে হচ্ছে মূত্রে পানি বেশি থাকবে। আবার আমি যদি ওয়াটার ইনটেক কম করি, মানে পানি যদি কম গ্রহণ করি, তাহলে অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণটা বেশি হবে। অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণ যদি বেশি হয় তাহলে আমাদের যে কালেক্টিং টিউবুল আছে স্পেশালি, সেই কালেক্টিং টিউবুলের পানির ভেদ্যতা বেড়ে যাবে, অর্থাৎ বেশি বেশি পানি পুনঃশোষিত হয়ে রক্তে ফিরে যাবে এবং তখন তৈরি হবে যে মূত্র, এটাকে আমরা বলি হাইপারটোনিক ইউরিন। তার মানে হচ্ছে মূত্রে পানির পরিমাণ কম থাকবে। মূত্রে পানির পরিমাণ কম থাকলে কি হবে? ঘন মূত্র তৈরি হবে, তাই না? তো এই হচ্ছে আমাদের আজকের পাঠটি। তো তোমরা কতটুকু বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে বিষয়টিকে যদি আমি সংক্ষেপে তোমাদের সাথে একটু বলি, তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যদি পানি বেশি খাই তাহলে আমাদের হাইপোথ্যালামাসের যে অসমো রিসেপ্টর কোষগুলো আছে সেগুলো বুঝতে পারবে যে আমার বডিতে পানি বেশি হয়ে গেছে। তখন কম এডিএইচ হরমোন ক্ষরণ হবে এবং এই এডিএইচ হরমোনটা রক্তের সাথে আমাদের যে মালভিজিয়ান নালিকাগুলো আছে, স্পেশালি আমাদের যে সংগ্রাহী নালিকা আছে, সেই সংগ্রাহী নালিকার পানির ভেদ্যতা কমিয়ে দেবে, অর্থাৎ পানির পুনঃশোষণ কম হবে, কাজে বেশি বেশি মূত্র তৈরি হবে। আবার যদি আমি পানির পরিমাণ কম খাই তাহলে আমাদের হাইপোথ্যালামাসের অসমো রিসেপ্টর কোষগুলো সেটাও বুঝতে পারবে এবং উদ্দীপ্ত হয়ে বেশি বেশি এডিএইচ হরমোন ক্ষরণ করবে এবং সেই হরমোনটি আমাদের মালভিজিয়ান নালিকাতে আসবে এবং স্পেশালি যে সংগ্রাহী নালিকা আছে তার পানির ভেদ্যতা বাড়িয়ে দেবে, অর্থাৎ বেশি বেশি পানি পুনঃশোষিত হয়ে রক্তে চলে যাবে। তার মানে হচ্ছে যে আমি পানি বেশি খাই বা কম খাই, বা আমরা সেটা খেতেই পারি, কারণ মেপে তো পানি খাওয়া সম্ভবপর নয়। তাহলে এই পানিটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আমাদের কিডনির উপরে। কাজেই এই কিডনিকে আমাদের সচল রাখতে হবে, সুস্থ রাখতে হবে এবং কিডনিকে সুস্থ রাখার জন্য যে যে খাবারগুলো আমাদের খাওয়া উচিত সেই খাবারগুলো আমরা ভালো করে খাবো। আর আমরা পরবর্তী ক্লাসে আমাদের বডি কিভাবে সোডিয়ামের মাত্রা তথা ব্লাড প্রেশার কিভাবে কন্ট্রোল করে এবং আমাদের কিডনি বিকল যে হবে, কিডনি বিকল কত ধরনের হয়, কিভাবে কিডনি বিকল হয়, কিডনি বিকল হলে আমাদের কি কি করণীয়, আমরা সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করব পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে।